প্রতিটা মেয়ে চায় তার স্বামী তাকে অনেক ভালোবাসুক, তাকে যত্ন করে আগলে রাখুক। মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কিন্তু একজন আদরের স্বামী কোনো অমানবিক সীমা পেরোলে একজন স্ত্রী নিজের হাতেই তার প্রিয় মানুষটিকে হত্যা করতে উঠে পড়ে লাগে। এমনই এক কাহিনী নিয়ে নির্মিত আজকের এই মুভিটি। মুভির নাম কার্মা কর্মা। মুভিটির সম্পর্কে বেশি কিছু বলবো না, তবে এতটুকু বলতে পারি, মুভির শেষটা দেখতে আপনার গা শিউরে উঠবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ঝিনুক নামের এক মেয়েকে দেখি। ঝিনুক একজন ডাবিং আর্টিস্ট। এত ইমোশন দিয়ে সে ডাবিং করে যে চিত্রগুলো যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এর পেছনের কারণ অবশ্য ঝিনুকের নিজেরই বাস্তব জীবন। তার স্বামী গোপাল দাস একজন মধ্য বেহায়া কামচোর লোক। সারাদিন ঘরে বসে থাকে আর ড্রিঙ্ক করে। ঝিনুক নাইট শিফট ডিউটি করে ডাবিং করে, সেজন্য গোপাল তাকে আরো নোংরা ভাষায় গালাগালি করে থাকে, মারধর করে। তারপরও ঝিনুককে সকাল হলে বাড়িতেই ফিরতে হয়। একটা সিরিয়ালে বউ তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। এই সিনে ডাবিং করতে গিয়ে ঝিনুক সেই জায়গায় নিজেকে কল্পনা করে যেন সে তার স্বামী গোপাল দাসকে মেরে ফেলেছে। জীবনটা কতটা জঘন্য হয়ে গেলে একটা মানুষ এটা ভাবতে পারে। প্রতিদিনের একই ঝামেলায় ঝিনুক অতিষ্ঠ হয়ে উঠেছিল। কাজ থেকে ফিরে একদিন সকালে পেপারে আওয়াধি কুকিং ওয়ার্কশপের একটা অ্যাড দেখে ঝিনুক। অনেক কষ্টে 12,000 টাকা জমিয়েছিল। তা দিয়েই ঝিনুক সেই ওয়ার্কশপে গিয়ে হাজির হলো। ঝিনুক এসে দেখলো সেখানে সব হাইফাই লোকেদের ভিড়, যাদের হয়তো রান্নাঘরে ঢোকার কোনো দরকারই নেই। সাজেদ আলী সবাইকে রান্নার পদ্ধতি শেখাচ্ছেন। সেখানে শাহানা সেন নামের একটি মেয়ের পাশের সিটে গিয়ে বসলো ঝিনুক। এরপর আলাপ পরিচয় থেকে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল। ঝিনুক বলল, আমার স্বপ্ন এমন একটা সুন্দর রান্নাঘর হবে, কিন্তু কাজের চাপে সব স্বপ্নই চাপা পড়ে যায়। আসলে আমার বরের শরীরটা খুব খারাপ, তো তাই সে কোনো কাজই করে না। বাড়ির বাইরের সব কাজ আমাকেই করতে হয়। আমি ডাবিং করি নাইট শিফট। শাহানা বলল, আসলে স্বপ্ন মানেই তো অধরা, তবুও তাদের বুঝতে হয়, যত্ন করতে হয়। কি সুন্দর চুলটা তোমার, একটু ছোট তো করতে পারো। এত সুন্দর চোখগুলো সবাইকে দেখতে দাও। ঝিনুকের বেশ ভালো লাগলো কথাটা। সে পার্লারে গিয়ে চুলটা একটু ছোট করে ফেললো। পরের দিন সেজেগুজে বাড়ি থেকে বেরোলো ঝিনুক। রাস্তায় চায়ের দোকানে বসেছিল গোপাল দাস। ঝিনুকে সেজেগুজে বেরোনোর জন্য সবার সামনে নোংরা ভাষায় গালাগালি দিল। ঝিনুক তাকে চুপ করতে বললে সকলের সামনে থাপ্পড় মারল গোপাল। ভীষণ আনন্দের সাথে বাড়ি থেকে বেরিয়েছিল ঝিনুক। আনন্দটা মুহূর্তেই শেষ হয়ে গেল। ওয়ার্কশপে পৌঁছার শাহানা ঝিনুককে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে ঝিনুক? ঝিনুক প্রথমে কিছুই না বলেই কেঁদে ফেলল। তারপর বলল, গোপালের অসভ্যতামের কথা। ঝিনুক বলল, আমি জানি না শাহানা, কি করে ওই ঘরটাতে ফিরবো আমি, সেটা ভেবেই আমি শিউরে উঠছি। শাহানা বলল, একটা কথা কি জানো ঝিনুক, তোমার আমার পৃথিবীটা আলাদা হতে পারে, কিন্তু আমাদের জীবনটা অনেকটা একরকম। আমার বর ডক্টর অর্জুন সেন, আইভিএফ সার্জন। সে আমাকে সারা জীবন সবকিছু প্রোভাইড করেছে, সঙ্গটুকু বাদ দিয়ে। সে নিজের জগৎ নিয়েই থাকে, তার ক্লিনিক, নেটওয়ার্কিং, সুসজ্জিত সাকসেসফুল জীবনে আমি শুধু একটা ট্রফি মাত্র। পরদিন ওয়ার্কশপ একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সব মেয়েরাই আনন্দ ফুর্তি করছে। আজ ওয়ার্কশপের শেষ দিন। শাহানের ফোনে তার বরের একটা কল আসে। শাহান একটু আলাদা সরে গিয়ে ফোনটা রিসিভ করলো। আসলে মাসা জুয়েলার্স থেকে শাহানে একটা ব্রেসলেট অর্ডার করেছিল, আর সেটা অর্জুনকে জানায়নি। অর্জুনের কাছে এসব ফালতু খরচা। অন্য প্রান্ত থেকে তার বর বলল, আমি তোমাকে আমার সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাট অফ করে দিচ্ছি, তুমি তোমার খরচা নিজে বহন করো। ঝিনুক সেখানে এসে সবকিছু ঠিক আছে জানতে চাইলে শাহান এবার কান্না করতে করতে বলল অর্জুনের কথাগুলো। শাহানা বলল, আসল ব্যাপারটা হলো, ও আমাকে কোণ ঠাসা করে মেরে ফেলতে চায়। ঝিনুক কাছে এসে বলল, একটা কথা বলবো, আমার বরকে তুমি মেরে দাও, আর তোমার বরকে আমি। খুব গম্ভীর হয়ে কথাটা শুনল শাহানা। তারপর ঝিনুক হেসে বলল, আরে ইয়ার্কি করছিলাম, মজা করছিলাম। ঝিনুক স্বপ্ন দেখছিল সে গোপালকে তেল, হলুদ, নুন, মশলা মাখিয়ে কোরমা বানানোর জন্য রেডি করছে। ওদিকে গোপালের চিৎকারে ঘুম ভেঙে গেল ঝিনুকের। ও ওয়ার্কশপের কাগজটা দেখতে পেয়ে গেছে। গালাগালি দিয়ে ঝিনুককে বলছে, এত টাকা কোথা থেকে পেলি?
আমার টাকা চুরি করেছিস না? ঝিনুকের ঘাড় ধরে ব্যালকনির রেলিং এর সামনে নিয়ে গিয়ে বলল, এখান থেকে একদিন তোকে ফেলে দেব। সেদিন রাত্রে কাসমাকাস সিন্ধি সিরিয়ালের বাংলা ডাবিং করছিল ঝিনুক। নীল বলল, আজ বোধহয় তোমার তাড়াতাড়ি হয়ে যাবে ঝিনুক দিদি। ঝিনুক বলল, কি লাভ তাতে, রাতে তো আর বাস পাবো না, তার চেয়ে চলো বাকিটা করে নিই। নীলের ইচ্ছা ছিল ঝিনুকের সাথে এক কাপ চা খাওয়ার, কিন্তু ঝিনুক কোনোদিনও সেটা করেনি। যাই হোক, সকালে বাড়ি ফিরে ঝিনুক দেখলো বাড়ির দরজায় প্রচুর ভিড়। কি হয়েছে দেখতে গেলে ঝিনুক দেখলো গোপাল বারান্দার রেলিং থেকে পড়ে গেছে। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গোপালের মৃতদেহ। ঝিনুক থমথমে অবস্থায় প্রথমে ঘরে ঢুকে এক কাপ চা খেলো। এ যেন মুক্তির স্বাদ। নিচে তখন পুলিশ চলে এসেছে। এরপর ঝিনুক গেল মুচিপুকুর থানায়, ইন্সপেক্টর ভূপেন ভাদুরীর কাছে। অফিসার ভাদুরী ঝিনুকে কাল রাতে কি হয়েছিল তার একটা স্টেটমেন্ট দিতে বলে। ঝিনুক বলল, আমি সকাল 7টার সময় বাড়ি ফিরে আসি, এসে দেখি ওই অবস্থা। গোপাল রোজই সারা রাত ড্রিঙ্ক করত। আমি যখন বেরিয়েছিলাম তখন ও ড্রিঙ্ক করছিল। রোজই ড্রিঙ্ক করে মাতলামি করত। আমাদের বিবাহিত জীবনের সম্পর্ক আর 5টা বিবাহিত জীবনের সম্পর্কের মতোই, অনেক বছর বিয়ে হয়ে গেলে যেমন হয়। অফিসার ভাদুরী বলল, তাহলে আপনি বলছেন আপনার হাজবেন্ডের মৃত্যুটি একটি দুর্ঘটনা? উনি ড্রিঙ্ক করে বালকনি থেকে নিচে পড়ে গেছেন? কিন্তু আমাদেরকে তো সমস্ত অ্যাঙ্গেলটা একটু আলাদা করে দেখে নিতে হবে। এরপর শুয়ে শুয়ে ঝিনুক ভাবল, শাহানাই কি তাহলে এটা করলো? কিন্তু আমি তো মজা করে বলেছিলাম। না না, এটা হতে পারে না। এইবার একটা স্বাধীন জীবন পেল ঝিনুক। কি শান্তি! সুন্দর করে ঘরটা গোছালো ঝিনুক। একটু গান শুনতে ইচ্ছা করছিল, বৃষ্টিতে ভিজতেও ইচ্ছে করছিল। এরপর শপিং মলে গেল কিছু জিনিস কিনতে। সেখানে দেখা হলো শাহানার সাথে। বোঝা যায় শাহানা যেন ঝিনুককে সবসময় ফলো করছে। খুব সাবধানে কানের কাছে এসে শাহানা ঝিনুককে বলল, আমি আমার কাজটা করে দিয়েছি, এবার তোমার পালা। এবার তুমি অর্জুনকে মারবে, এটাই তো কথা ছিল। আমি তোমার উপর লক্ষ্য রাখবো। এটা শুনে ঝিনুক একটু ভয় পেয়ে যায়। এবার কি করবে সে? ভয়ে আতঙ্কে সব জায়গায় সে কেবল শাহানাকেই দেখতে পাচ্ছিল। বাড়ির সামনে এসে দেখে অফিসার ভাদুরী সেখানে দাঁড়িয়ে আছে। ভেতরে গিয়ে বালকনি থেকে নিচটা দেখলো অফিসার। বলল, কেসটা নিচে থেকে নিচে পড়ে যাওয়ার মতো লাগছে না, মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়েছে। গোপালবাবুর পড়ে থাকার ধরন দেখে তাই মনে হচ্ছে। ঝিনুক বলল, তাহলে আপনার কি মার্ডার বলে মনে হচ্ছে? অফিসার বলল, পোস্টমর্টেম রিপোর্ট না এলে সবটা বলা যাবে না। আমার গার্ড ফিলিং বলছে কোনো একটা গন্ডগোল আছে। ঝিনুক বলল, আপনি একটু কেসটা নিয়ে বেশি ভাবছেন না? অফিসার ভাদুরী বলল, হ্যাঁ, আমার আর তো কোনো কাজ নেই। অফিসার কানাই অফিসার ভাদুরীকে এসে বলল, ঝিনুকের সেই অ্যালিবাইগুলো চেক করলাম। সেদিন রাত্রে উনি সাউন্ড স্টুডিওতে রাত 10টার সময় ঢুকেছিলেন। পরদিন সকাল 6:28 বেরিয়েছেন। আমি 3টা ক্যামেরায় এন্ট্রি এক্সিট সব চেক করেছি স্যার। উনি সারা রাত ওখানেই ছিলেন। অফিসার ভাদুরী বলল, কিন্তু আমি ফিল করছি ঝিনুক দাস কিছু একটা লুকোচ্ছে। সে একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্ট, খুব ভালো করে জানে কোন জায়গায় কতটা ইমোশন দিতে হবে। ঝিনুক দাসের গোপাল দাসের হিস্ট্রিটা জানতে আরো গভীরে যাও। এখন আমরা প্রথমেই আটকে আছি, ভেতরের পাতাগুলো পড়তে হবে তো। ভূপেন ভাদুরীর জীবনটাও নিঃসঙ্গ, একা। শুধু তার মাকে নিয়ে থাকে ভূপেন ভাদুরী। ঝিনুক সেদিন ডাবিংটা করতে পারছিল না। শাহানার কথাগুলো মনে করে ভীষণ ভয় পাচ্ছিল। হঠাৎ করে বলি উঠল, আমি পারবো না, অর্জুনকে আমি বলে চুপ করে গেল ঝিনুক। নীল বলল, ঝিনুক দি শরীর খারাপ লাগছে। অর্জুনের নামটা শুনল নীল। একটু রেস্ট নিয়ে আবার শুরু করলো ঝিনুক। সকালে ঝিনুকের নামে একটা পার্সেল এলো। শাহানা পাঠিয়েছে একটা স্কার্ফ, সাথে একটা চিরকুট। লেখা আছে, নতুন জীবন নতুন রঙে ভরে ওঠো, এবার আমার জীবন রাঙানোর পালা। মাথা ঘুরতে শুরু করেছে ঝিনুকের। বৃষ্টিতে ভিজে ঝিনুক সোজা গেল থানায়, কিন্তু ভূপেন বাবু থানায় ছিল না, বলল একটু পরে ফিরবে। কিন্তু যখন অফিসার ভূপেন ভাদুরী এলো তখন ঝিনুক আর কিছুই না বলে বেরিয়ে গেল। থানার বাইরে একটা শেডের নিচে দাঁড়িয়ে প্রায় ভিজে গিয়েছিল ঝিনুক। হঠাৎ সেখানে আসে শাহানা। পুলিশকে কিছু বললে যে ঝিনুকে ফেসে যাবে সেটা বলে ভয় দেখায় শাহানা। কারণ ঝিনুকের ঘরে তো কোনো সিসিটিভি ছিল না, কিন্তু সেই ওয়ার্কশপে সিসিটিভি ছিল। ঝিনুকের বরদের মেরে ফেলার কথাটা সবই রেকর্ড হয়েছে। শাহানা বলল, আমি শুধু গোপালের ড্রিঙ্কে একটু ড্রাই নুরো মিশিয়ে একটা ধাক্কা দিয়েছিলাম মাত্র, বাস কেল্লা ফতে। এরপর তোমার পালা। শাহানা চলে গেলে অফিসার ভাদুরী একটু বাইরে এসে দেখলো ঝিনুক তখনও দাঁড়িয়ে আছে।
এবার গোপাল দাসের পোস্টমর্টমের রিপোর্ট চলে এসেছে। ওর পেটে অ্যালকোহলের সাথে ঘুমের ওষুধ পাওয়া গেছে। কানাই বলল, গোপাল দাস তো নিজেও ঘুমের ওষুধ খেতে পারে, আবার হয়তো কেউ ভালোবেসে খাওয়াতেও পারে। এবার সোজা ঝিনুকদের বাড়ি চলে গেল অফিসার ভাদুরী। গোপাল দাস কোন ঘুমের ওষুধ খেত কিনা জিজ্ঞেস করলো। ঝিনুক বলল, ও আমার হাতে কখনো ওষুধ খেত না। ও যখন ঘুমতো তখন তো আমি বাড়িও থাকতাম না। অফিসার বলল, ওর পেটে কিন্তু ঘুমের ওষুধ পাওয়া গেছে, হতে পারে কেউ ওকে ওষুধটা খাইয়ে দিয়েছে। ঝিনুক বলল, হতে পারে গোপালী ঘুমের ট্যাবলেটগুলো নিজেই কিনেছিল। আমাদের পাড়ায় একটা ওষুধের দোকান আছে, নিতাইয়ের দোকান। ওর সাথে গোপালের খুব ভালো সম্পর্ক ছিল। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নিতে হলে গোপাল ওখান থেকেই নিত। হতে পারে ঘুমের ওষুধগুলো ওখান থেকেই কিনেছে। অফিসার বলল, সেদিন আমাকে কে বলতে এসেছিলেন বললেন না তো? বলে ফেলুন, দেখুন হালকা লাগবে। কথা ঘোরানোর জন্য ঝিনুক বলল, গোপাল আমাকে মারতো, ভীষণ মারতো। মানুষ বলে মনেই করতো না। আমার অস্তিত্বটুকু ভেঙে গুড়িয়ে পিষে দেবার মতো করে মারতো, বাঁচিয়ে এরকম ভাবে গালাগালি করতো। এরপর ঝিনুক একটা আর্ট গ্যালারিতে গেল শাহানার একজন পরিচিতর কাছে, যে সেদিন ওয়ার্কশপেও ছিল। শাহানার ব্যাপারে জিজ্ঞেস করতে সে বলল, শাহানা ইজ আনপ্রেডিক্টেবল। মানুষের ক্ষতি হলে সে আনন্দ পায়। মুচকি মুচকি হাসে। ঝিনু বলল, ওর বাড়িতে ওর বরকে নিয়ে কি কোনো সমস্যা ছিল? মহিলা হেসে বলল, অর্জুন সেন, সে তো খুবই ভালো মানুষ আর খুব ভালো ডাক্তার। আর আইভিএফ এর ক্লিনিকে অনেক মানুষের স্বপ্ন সত্যি হয়। আসল সমস্যাটা শাহানার। লাস্ট ইয়ার মৌসুমী নামের একটা মেয়েকে সে পাকড়াও করেছিল। তোমারই মতো কিছু নার্ভাস ছিল মৌসুমী। সে মৌসুমীকে কনভিন্স করলো যে ওর লম্বা সুন্দর চুলটাকে কেটে বব কাট করে দিতে। এরপর হঠাৎ একদিন মৌসুমী সপরিবারে উধাও। শাহানা সেনের হাত থেকে বেঁচে থাকো, কারণ তুমি হলে ওর রিসেন্ট খালনা। অফিসার ভাদুরী গেল সাউন্ড স্টুডিওতে নীলের সাথে কথা বলতে, জানতে চায় ঝিনুক দাস মহিলাটি কেমন। নীল বলল, ঝিনুকটি খুবই প্রফেশনাল, কাজ খুব ভালোই করে। বাড়ি থেকে খুবই টাফ, কিন্তু ভেতর থেকে খুবই নরম। তার হাজবেন্ড মারা যাবার পর থেকে কেমন যেন একটা ডিস্ট্রাক্ট লাগছিল, কেমন যেন ভয়ে ভয়ে আছে। কদিন আগে এখানে জাভিং করতে গিয়ে মাইকে উল্টা পাল্টা কিসব বলতে থাকলো। অর্জুন নামে কাউকে একবার ডেকে উঠল। ঘরে বসে ঝিনুক ভাবছিল যে কি করে শাহানা সে বরকে মেরে গেছে, কি করে লুকিয়ে ঘুমের ওষুধ মিশিয়েছে। এরপর নিউজ পেপারের সাথে একটা চিরকুট পাঠিয়ে ঝিনুককে শাহানা সিনেমা হলে দেখা করতে বলল। ঝিনুক সেখানে গেলে শাহানা ঝিনুককে অর্জুন সেনের সমস্ত আপডেট দিল। হাতে একটা কাগজ ধরিয়ে বলল, সল্ট লেকে ওর আইভিএফ ক্লিনিক আছে। ক্লিনিকে যায় সকাল 9টা থেকে 1টা পর্যন্ত থাকে, তারপর আবার বসে বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এসে নীলকে বলল, তোর কম্পিউটারটা একবার ইউজ করব, একটা ফর্ম ডাউনলোড করব, কিছুতেই মোবাইলে হচ্ছে না। নীল বলল, অবশ্যই তুমি করো, আমি একটু চা খেয়ে আসি। নীল চলে গেলে ঝিনুক অর্জুন সেনের নবিতা ফার্টিলিটি ক্লিনিকের সম্বন্ধে সমস্ত ডিটেলস বের করে দেখল। সব জায়গায় অর্জুন সেনকে সবাই ঈশ্বর বানিয়ে রেখেছে। হঠাৎ নীল চলে এলে সবটা ক্লিয়ার করতে পারল না ঝিনুক। ঝিনুক চলে গেলে নীল ব্রাউজার হিস্ট্রিটা খুলে অর্জুন সেনের ক্লিনিকের ব্যাপারটা দেখতে পেল। নীল অফিসের ভাদুরীকে ফোন করে বলল, ঝিনুক দিদি আজ আমার কম্পিউটারে কাজ করতে এসেছিল। সে চলে গেলাম ব্রাউজার হিস্ট্রিটা চেক করি, দেখি ডক্টর অর্জুন সেন, আইবিএফ সেন্টারের স্পেশালিস্ট। তার সম্বন্ধে খোঁজ নিচ্ছিল ঝিনুক দিদি। আমার মনে হয় ঝিনুক দি কোনো একটা বাজে ঝামেলায় ফেসেছে। স্যার, আপনি ওকে হেল্প করতে পারবেন। অফিসার ভাদুরী কানাইকে সাথে নিয়ে অর্জুন সেনের নবিতা আইভিএফ সেন্টার ক্লিনিকে গিয়ে দেখলো সেখানে রাস্তার ওপাশে ঝিনুক দাঁড়িয়ে রয়েছে। ঝিনুককে দেখে লুকিয়ে পড়লো অফিসার ভাদুরী। দেখলো অর্জুন সেন বাইরে বেরিয়ে এসে একজন অন্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। তা দেখে তো মনে হলো যে মানুষটা বেশ ভালো। এরপর গাড়ি চেপে অর্জুন সেন চলে গেলেও ঝিনুক অর্জুনকে ফলো করলো। আবার অফিসার ভাদুরী ওদের দুজনকে ফলো করতে লাগলো। এভাবেই 2-3 দিন কন্টিনিউ ডক্টর অর্জুন সেনের গতিবিধির ওপর নজর রাখছিল ঝিনুক। এই যেমন সে কোথায় যায়, কার সাথে দেখা করে, সবকিছু। এভাবে একদিন ঝিনুক দেখলো ডক্টর অর্জুন সেন নিজের ক্লিনিক থেকে বেরিয়ে রাজারহাটে নিজের একটা অ্যাপার্টমেন্টে আছে। সেখানে একটা মহিলার সঙ্গে ফুর্তি করতে গেল। কিছুক্ষণ পর মেয়েটি রুম থেকে বেরিয়ে এলো। এরপর ঝিনুক মেয়েটিকে ফলো করতে লাগলো, কিন্তু রাস্তায় ঝিনুকের জন্য দাঁড়িয়েছিল অফিসার ভাদুরী। অফিসার ভাদুরী ঝিনুককে জিজ্ঞেস করলো, এখানে কি করছেন? ঝিনুক প্রথমে বলল, একজন পরিচিতর সাথে দেখা করতে এসেছি। কিন্তু অফিসার ভাদুরী বলল, আপনি মিথ্যা বলছেন, আপনি অর্জুন সেনকে ফলো করছিলেন।
ঝিনুক ভয় পেয়ে গিয়ে বলল, আমি আপনাকে সবটাই বলবো, কিন্তু আমাকে একটু সময় দিন। অফিসার ঝিনুকের কথা মেনে নিয়ে চলে গেল। এবার শাহানা সাউন্ড স্টুডিওতে চলে এসেছে ঝিনুকের সাথে দেখা করতে। শাহানা রেগে গিয়ে বলল, তুমি কি ভুলে গেলে আমাকে? ঝিনুক বলল, আমি পারবো না শাহানা, আমি তো খুনি নই। তুমি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তুমি লোকটাকে ছেড়ে দিতে তো পারো, বা ডিভোর্স দিয়ে দাও। শাহানা বলল, যেভাবে আমাকে ঠকিয়েছে, ডিভোর্স দিলে আমার মন ভরবে না। আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। অর্জুনের হাই সুগার আছে, সে প্রতিদিন ইনসুলিন নেয়। নিশ্চয়ই রাজারহাটের অ্যাপার্টমেন্টের ফ্রিজেও ইনসুলিনের স্টক থাকবে। তুমি শুধু ওটার বদলে অন্য কিছু রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। আর ফেসে যাবে ওই মেয়েটা। এদিকে অফিসার ওষুধের দোকানদারকে ধরে নিয়ে এসেছে। জিজ্ঞেস করলো, তুমি গোপাল দাস বা ঝিনুক দাসকে জাইনুরা ট্যাবলেট দিয়েছ? লোকটি বলল, জাইনুর আমার দোকানে থাকেই না, তো দেব কোথা থেকে? অফিসার ভাদুরী কানাইকে বলল, একটা জায়গাতেই আমার খটকা লাগছে। গোপালের পেটে যে জাইনুরা ঘুমের ওষুধ পাওয়া গেছে, সেটা ঝিনুক জানলো কি করে? আমি তো বলিনি, আর রিপোর্টেও লেখা ছিল না। শাহানার কথা মতো ঝিনুক একটা ইনসুলিনের বোতলে বিষ ভরে নিয়ে রাজারহাটের সে অ্যাপার্টমেন্টে গেল। সেদিন ঝিনুক অর্জুন কিভাবে দরজা খুলেছিল তার লকের নাম্বারটা নিয়ে রেখেছিল। সে একইভাবে দরজা খুলে ভেতরে ঢুকে সোজা গেল রান্নাঘরে। ফ্রিজ খুলে দেখলো সেখানে অনেকগুলো ইনসুলিনের স্টক রাখা হয়েছে। প্রথমে একটা ইনসুলিনের সিসি বদলে তার বদলে বিষ রাখলো ঝিনুক। আর তারপর অর্জুনের সেই অন্ধ মানুষটাকে রাস্তা পার করার ঘটনাটা মনে পড়ায় কাজটা আর করল না ঝিনুক। বিষের শিশিটা আবার নিজের প্যাকেটে ঢুকিয়ে রাখলো। বাড়ির ডাইনিংয়ে অর্জুনের ল্যাপটপটা খোলা ছিল। সেখান থেকে কিছু অবাক করার মতো জিনিস দেখে ঝিনুক সেগুলোর ফটো তুলে নিল। কিন্তু ঝিনুক জানতো না যে ডক্টর অর্জুন সেন ফ্ল্যাটেই আছে। বাথরুম থেকে বেরিয়ে আসার শব্দ পেয়ে ঝটপট বেরিয়ে গেল ঝিনুক। এরপর সেই ফটোগুলো অফিসার ভাদুরীকে দেখিয়ে বলল, এগুলো কি? এটা যে খুব সাংঘাতিক ব্যাপার সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা কি সেটা আমার মাথার মধ্যে ঢুকছে না। আমাকে একটু বুঝিয়ে বলবেন? আমার জানাটা খুবই দরকার। অফিসার বলল, যেটা আপনি আমাকে দেখালেন সেটা আমার বা আপনার থেকে অনেক বড়। এটা একটা ইন্টারন্যাশনাল অপারেশন। ওই যে মেয়েগুলোর ছবি দেখছেন, ওরা স্যারোগ্যাসের জন্য তৈরি হচ্ছে। ওই রিপোর্টগুলো, কন্ট্রাক্টগুলো দেখছেন, ওগুলো সবই ইল্লিগাল ব্যাপার। লোকটা ইউরোপ আমেরিকায় হিউম্যান এমব্রায়ার ব্যবসা করছে। চিনু বলল, আমাদের কাছে তো এই ছবিগুলো আছে। আপনি তোকে অ্যারেস্ট করতে পারেন, জেলে ভরে দিতে পারেন। একটা লোক ভগবান সেজে দিনের পর দিন এরকম শয়তানি করছে, আর তাকে ছেড়ে দেবেন? অফিসার বলল, শুধু এই ফটোগুলো দেখালে ওদের উকিল বলে দেবে এগুলো সব ফটোশপ। আপনি কম্পিউটারটা তুলে আনলে কাজে লাগতো। কিছু করতে গেলে আরো কিছু জোগাড় করতে হবে। এই ছবিগুলো দিয়ে কিছুই হবে না। আপনার কেন তো ইন্টারেস্ট এই ব্যাপারটাই, সেটা আমাকে বলতে হবে, তাহলে আমি আপনাকে সাহায্য করব। চিরু বলল, শাহানা সেন অর্জুন সেনের বউ, আমার বন্ধু। অবাক হয়ে অফিসার ভাদুরী বলল, কিন্তু শাহানা সেনের নামটাও তো রয়েছে এই লিস্টে। তার মানে নিজের সন্তানকেও বেঁচে দিয়েছে লোকটা। ঝিনুক শাহানার ঠিকানা পেতে প্রথমে সে ওয়ার্কশপে গেল, কিন্তু সেখানে সবার নাম্বার আর ঠিকানা গোপন রাখা হয়। এরপর যেখান থেকে শাহানা স্কার্ফটা কিনে ঝিনুকে গিফট করেছিল সেখানে গেল। তারপর অনেক কৌশল করে মিথ্যা কথা বলে কোনো রকমের শাহানার ঠিকানাটা হাতে পেল। ঝিনুক শাহানার সাথে দেখা করে বলল, শাহানা, তুমি অর্জুনের ব্যাপারে যা যা জানো, যা যা ভেবেছ, অর্জুন তার থেকেও ডেঞ্জারাস। সে একটা ক্রিমিনাল। সে বিদেশে হিউম্যান এমব্রায়ার ব্যবসা করে। অর্জুনের যে ক্লিনিকটা রয়েছে ওটা একটা অবৈধ আইডিএফ চক্র। অল্প বয়সী মেয়েদের হরমোন ইনজেক্ট করে স্যারোগেসি তৈরি করে। তার মধ্যে কোনো মেয়েকে নিজের সুখের জন্য ব্যবহার করে, মেয়েদের ভ্রূণকে হারভেস্ট করে। বিদেশ থেকে আসা দম্পতিদের এসব ছোট ছোট মেয়েদের অবৈধভাবে স্যারোগেট হিসেবে ইউজ করে। অর্জুনের ল্যাপটপে আমি দেখেছি শত শত মহিলা আছে, তাদের সব রেকর্ড, ছবি, কন্ট্রাক্ট সবকিছু ইনভেন্টরি করে লোকটা। শাহানা, তোমার বাচ্চাটাকে তুমি কিভাবে হারিয়েছিলে মনে আছে? শাহানা বলল, সেটাই জন্মে ভোলা যাবে না। আমাকে অর্জুন এসে বলেছিল আমার বাচ্চাটা পেটের ভেতরেই মরে গেছে, আমি কোনোদিন আর মা হতে পারবো না। বাচ্চাটা অর্জুনের ছিলই না, বায়োলজিক্যালিও কোনোদিন বাবা হতে পারবে না, তাই স্যারোগেট করে বাচ্চাটা নিয়েছিলাম আমি। ঝিনুক একটা বাচ্চার ফটো শাহানাকে দেখিয়ে বলে, এই তোমার বাচ্চা? তোমার ফিটাসটা মরেনি শাহানা, অর্জুন ওটাকেও চুরি করে দেশের বাইরে সুইডেনে পাচার করে দিয়েছিল। বাচ্চাটা ওখানেই জন্মেছে। আর শুনতে পারছিল না শাহানা, সে একদম স্তব্ধ হয়ে যায়।
বাড়ি এসে পাগলের মতো সুইডেনের যেখানে তার বাচ্চাটা জন্মেছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, কিন্তু পারছে না। তার বাচ্চার ছবি তার চোখের সামনে। এতদিন শাহানা জানতোই না যে তার বাচ্চা বেঁচে আছে। একটা মায়ের কাছে এর থেকে বেশি যন্ত্রণার আর কি হতে পারে। এরপর মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী সেজে অফিসার ভাদুরিয়ার ঝিনুক গেল অর্জুনের আইভিএফ ক্লিনিকে। তাদের বাচ্চা হচ্ছে না, তারা বিদেশে থাকে। সার্ভিসের মাধ্যমে তারা বাচ্চা চায়, ওই হিউম্যান এমব্রার মাধ্যমে আমরা বাচ্চা চাই। এগুলো সব জানালো ডক্টর অর্জুন সেনকে। আসলে অফিসার ভাদুরী তখন গোপন ক্যামেরা ইউজ করছিল, আর বাইরে একটা ভ্যানে অফিসার কানাই আর নীল বসে ওদের কথাবার্তা রেকর্ড করছিল। অর্জুন বলল, ঠিক আছে, আমি সব ঠিক করে দিব, এ সমস্ত কাজই তো আমি করে থাকি, কোনো চিন্তা করবেন না। এভাবে অর্জুনের সমস্ত ইলিগাল কর্মকাণ্ড ফাঁস হয়ে গেল আর রেকর্ডও হয়ে গেল। এরপর ঝিনুক এলো শাহানার কাছে। শাহানা বিধ্বস্ত অবস্থায় রয়েছে। শাহানা বলল, মারতে পারলে ঝিনুক? ঝিনুক বলল, না, তার থেকেও বড় শাস্তি দিয়েছে আমি ওকে। তুমি টিভিটা একবার খুলে দেখো। টিভিতে দেখা গেল অর্জুন সেনের আইভিএফ ক্লিনিকে ছাপা মেরে পুলিশ প্রচুর বাচ্চা বাচ্চা মেরে উদ্ধার করেছে। ভরা প্রেস কনফারেন্স থেকে ডক্টর অর্জুন সেনকে গ্রেফতার করা হয়েছে। ওর সমস্ত কর্মকাণ্ড এখন পাবলিকের সামনে। এটা শুনে শাহানা ভীষণ খুশি। ঝিনুককে জড়িয়ে ধরে বলল, আমিও সেদিন গোপালকে ধাক্কা দিইনি ঝিনুক, সত্যি গোপাল সেদিন নিজেই পড়ে গিয়েছিল। যাই হোক, দুজনেই ওদের জীবনের সবচেয়ে জটিল সমস্যা থেকে মুক্তি পেল। এবার শাহানা ওর বাচ্চাকে দেখতে যাবার জন্য টিকিট করেছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আমাদের দেশেও হয়তো এমন অসাধু লোক অহরহ আছে, তারা হয়তো মনে করে তাদের এই অপকর্মের কথা কেউ কোনোদিন জানতে পারবে না। কিন্তু তারা হয়তো জানে না সত্য কখনো চাপা থাকে না, শেষ অবধি সত্যেরই বিজয় ঘটে। তো বন্ধুরা, মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। আজ এখানে বিদায় নিচ্ছে, ধন্যবাদ।